একটি বিপ্লবী সরকার হলে এখন যে সমস্যাগুলো হচ্ছে, অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, এগুলো কি হতো? কখনোই হতো না। সো মির্জা ফখরুল সাহেব বোধহয় ভুলে গিয়েছিলেন যে যদি এই সরকারের ব্যর্থতার দায় আসে, ব্যর্থতার প্রশ্ন আসে, ইতিহাস সাক্ষ্য দেবে বিএনপি এই দায় এড়াতে পারবে না। বিএনপির নামটিও সঙ্গে সঙ্গে আসবে, যেমনি আসবে অধ্যাপক ইউনূসের নাম, তার উপদেষ্টাদের নাম, অন্তর্বর্তীকালীন সরকারের নাম, তেমনি আসবে বিএনপির নাম। বিএনপির নামটি একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই সরকারের ব্যর্থতার সঙ্গে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, মিতবাক এই মানুষটি এক সময় দলমত নির্বিশেষে তার একটি গ্রহণযোগ্যতা ছিল সবার কাছেই, এবং তিনি সাধারণত আক্রমণাত্মক নন। যখন রাজনৈতিক প্রতিপক্ষ নিয়েও কথা বলেন, প্রতিপক্ষের সম্বন্ধে, তার মধ্যে একটি পরিমিতি বোধ আমরা বরাবরই লক্ষ্য করেছি। এবং সবচেয়ে বড় কথা হলো তিনি কথা কমই বলতেন। বিএনপির অন্যান্য কেন্দ্রীয় কমিটির যারা নেতা আছেন বা ঊর্ধ্বতন আছেন তাদের তুলনায় তিনি কিন্তু কথা কম বলতেন। তবে আজকাল তিনি ভালোই কথা বলছেন, কারণ দুলু বুলু টিকু জিকুরা যখন কথা বলেই চলেছেন এবং তাদের সেই কথা যখন অনেক সময় লিমিট ক্রস করে দলের জন্য সমস্যা বয়ে আনছে, তখন হয়তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভাবলেন যে আমি মহাসচিব, আমি কথা না বললে কেমন হয়। তাই আজকাল তিনি বেশ কথা ভালোই বলছেন। তো ভালো, কথা বলা ভালো। গতকাল তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে তার নিজ জেলার ঠাকুরগাঁও শহরে তার বাসভবন থেকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছিলেন। তো সেখানে তিনি বেশ অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যা বিশ্লেষণের দাবি রাখে। তো প্রথমত তিনি সেখানে সরকারের কিছু ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন সরকার অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সরকার এই বিষয়ে ব্যর্থ হয়েছে, কিছু অভিযোগ এটি বলতে হবে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে এরকম অভিযোগগুলো কিন্তু গুরুতর। এরকম অভিযোগ সাধারণ মানুষের পক্ষ থেকে আছে অনেক বিষয়ে। তো এখন কথা হলো, এই যে অস্ত্র উদ্ধার হলো না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলো না, এর জন্য কি তার দল বিএনপির কোনো দায় নেই? পৃথিবীর বহু দেশে অভ্যুত্থানোত্তর সময়টি খুবই কেয়াটিক ছিল, আমরা দেখেছি। নানা রকম বিশৃঙ্খলা সেখানে কাজ করে। যখন মানুষ কোনো একটি স্বৈরাচারী সরকারকে উৎখাত করবার চেষ্টা করে, তখন কিন্তু দলমত নির্বিশেষে সবাই সেখানে অংশগ্রহণ করেন। আর সেই সরকারের যখন পতন হয়ে যায়, তখন কিন্তু যে যার যার ভাবে সরে পড়েন। তাদের মধ্যে আন্দোলন করবার সময়, অভ্যুত্থান ঘটাবার সময় যে ঐকমত্য থাকে, একতা থাকে, সেটি আর কিন্তু পরবর্তীতে নানা কারণে থাকে না। কারণ যেহেতু ভিন্ন পথ এবং মতের লোকেরা একসঙ্গে সে অভ্যুত্থান করেন, কিন্তু পরবর্তীতে তারা যার যার মত, যার যার পথে আলাদা হয়ে যান। তো তাই অনেক বিশৃঙ্খলা দেখা দেয়, অনেক সময় কাউন্টার রেভলিউশন হয়, প্রতি বিপ্লব হয়, পাল্টা বিপ্লব হয়, অনেকবার হয়, এরকম উদাহরণ অসংখ্য আছে। তো তাই বাংলাদেশে যখন হাসিনার পতন, আওয়ামী লীগের উৎখাত বা হাসিনার উৎখাত আওয়ামী লীগের পতন হয়ে গেল, তখন বাংলাদেশ একটি কেয়াটিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিল, এখনও কম বেশি যাচ্ছে। তো সেখানে আসলে দরকার ছিল আমাদের একটি বিপ্লবী সরকার, হতে পারেনি। আমরা দেখেছি 1/11-এ এই দেশে যা হয়েছিল, 1/11-এও কিন্তু সংবিধান মেনে কোনো সরকার হয়নি, মিলিটারি ব্যাকড একটি সরকার হয়েছিল 1/11-এ। তো সেই 1/11-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ক্ষমতা এক্সারসাইজ করতে পেরেছিলেন। অপরাধীরা গা ঢাকা দিয়েছিল, তারা হাইবারনেশনে চলে গিয়েছিল, শীতনিদ্রায়। বড় ছোট মেছো কোনো অপরাধী বাইরে ছিল না, সাহস পায়নি বাইরে থাকা। তারের মতো সোজা হয়ে গিয়েছিল সবাই। আইন শৃঙ্খলা দারুণভাবে কাজ করছিল। অনেকেই সেই সময়টির কথা মনে করে এখনও নস্টালজিক। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো দুর্নীতি, অনিয়ম, বিশৃঙ্খলা, গুন্ডামি, সন্ত্রাস এইসবের অন্তরাত্মা ধরে টান দিয়েছিল সেই 1/11-এর অনেক ব্যর্থতা আছে, 1/11 নিয়ে অনেক সমালোচনা আছে, সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, হতেও থাকবে। কিন্তু এই দিকটি অনেকেই উল্লেখ করেন, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সংস্থাগুলো ফাংশনাল ছিল।
তারা ভয় পেতেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কমান্ড আসলে, আদেশ আসলে তারা সেটি ডিভাইন আদেশ মনে করে পালন করতেন। সেটি আমরা দেখেছি। রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা কেমন ছিল নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন প্রিয় দর্শক, অনেকেরই মনে আছে। এমপি বা মিলিটারি পুলিশ, সেনাবাহিনীতে শৃঙ্খলা রক্ষা করেন যারা, তারা রাস্তায় দাঁড়িয়ে, নৌবাহিনীর সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে, বিমান বাহিনীর সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করেছেন। আমি ভেহিকিউলার ট্রাফিকের কথা বলছি, যানবাহন, আচ্ছা, হিউম্যান ট্রাফিক না। তো সব কিছু সোজা ছিল, গাড়ি তেরা বেঁকা হতে পারেনি, সামনে ডান দিকে একটু এগিয়ে গিয়ে পেছনের গাড়ির রাস্তা বন্ধ করে দিতে পারেনি, সাহস পায়নি। কারণ যেটি বলছিলাম, ঊর্ধ্বতনের কমান্ড মান্য করা ইম্পারেটিভ ছিল। কিন্তু অধ্যাপক ইউনূস যখন দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, তখন কি অধ্যাপক ইউনূস সেই ক্ষমতা এক্সারসাইজ করতে পেরেছিলেন? তার কি কোনো পুলিশ বাহিনী ছিল? আইনশৃঙ্খলা রক্ষা করবার জন্য প্রাথমিক ফোর্সটি যার কথা মাথায় আসে প্রথমেই আমাদের পুলিশ বাহিনী। কোনো পুলিশ বাহিনী কি ছিল আমাদের? হাসিনা কি কোনো পুলিশ বাহিনী রেখে গিয়েছিল? না, সেটিকে আমরা পুলিশ বাহিনী বলতে পারি না। থানাগুলোতে বিদ্রোহীরা আগুন লাগিয়ে দিয়েছিল, থানাগুলো লুট হয়েছে, আরেক শ্রেণীর লোক অপরাধী যারা তারা থানা লুট করেছেন, অস্ত্র নিয়ে গেছেন। আর পুলিশের প্রতি পাবলিকের ক্ষোভ ছিল, কারণ পুলিশ নিপীড়ক হয়ে উঠেছিলেন। পুলিশের সদস্যরা উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত গণরোষের শিকার হয়ে থানাগুলো, পুলিশ থানা থেকে পালিয়ে গিয়েছিলেন পুলিশ সদস্যরা অনেক সময়। তাই অর্থাৎ পুলিশ ডিসফাংশনাল হয়ে পড়েছিল কমপ্লিটলি। তাই পুলিশবিহীন একটি রাষ্ট্র। আচ্ছা, সাহায্য করবার বিকল্প আর কে ছিল, কারা ছিল? সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, কিংবা সশস্ত্র বাহিনীর অন্যান্য যারা, বিমান বাহিনী, নৌবাহিনী। তো এখানে মূলত সেনাবাহিনীর কথাই বলবো। তারা ছিলেন মাঠে। তারা কি ঠিকমতো কাজ করতে পেরেছেন? এখনও কি তারা ঠিকমতো কাজ করতে পারছেন? এই কথা অসংখ্যবার আমরা উচ্চারণ করেছি, শুনে শুনে আপনারা টায়ার্ড হয়ে গিয়েছেন। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আছে, তারপরেও কি তারা দৃশ্যমান কোনো অগ্রগতি ঘটাতে পেরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে? পারেনি। কেন পারেনি এই বিষয়ে নানা কথা আছে। যে সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে নিবৃত্ত করা হয়েছে তারা যাতে কাজ না করেন, তারা যাতে অ্যাগ্রেসিভ না হন অপরাধ দমন করবার বিষয়ে, এরকম কথা আছে। আর সেনাবাহিনীর প্রধান হিসেবে যিনি কাজ করছেন, তিনি এই মুহূর্তে অত্যন্ত বিতর্কিত একজন মানুষ, হাসিনার আত্মীয়, এবং তিনি এই সরকারের প্রধানকে, অধ্যাপক ইউনূসকে সহ্য করতে চাননি শুরু থেকেই। আর বিএনপি বিপ্লবী সরকারের আইডিয়া নাকচ করে দিয়েছে শুরু থেকেই। মির্জা ফখরুল সাহেবের বাসায় মিটিং হয়েছিল, আন্দোলনকারীরা, ছাত্র জনতা বিপ্লবী সরকারের কথা বলেছিলেন, তারা অনেকে জাতীয় সরকারের কথা বলেছেন, বিএনপি সেটি নাকচ করেছে। তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল, বিপ্লবীদের কারো কারো কথা হয়েছিল ওভার দ্য ফোন। তারেক রহমানও সে আইডিয়া নাকচ করেছেন। কেন? একটি বিপ্লবী সরকার হলে এখন যে সমস্যাগুলো হচ্ছে, অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, এগুলো কি হতো? কখনোই হতো না। সো মির্জা ফখরুল সাহেব বোধহয় ভুলে গিয়েছিলেন যে যদি এই সরকারের ব্যর্থতার দায় আসে, ব্যর্থতার প্রশ্ন আসে, ইতিহাস সাক্ষ্য দেবে বিএনপি এই দায় এড়াতে পারবে না। বিএনপির নামটিও সঙ্গে সঙ্গে আসবে, যেমনি আসবে অধ্যাপক ইউনূসের নাম, তার উপদেষ্টাদের নাম, অন্তর্বর্তীকালীন সরকারের নাম, তেমনি আসবে বিএনপির নাম। বিএনপির নামটি একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই সরকারের ব্যর্থতার সঙ্গে, একসঙ্গে উচ্চারিত হবে সেই নামটি। ফখরুল সাহেবের মনে থাকে না মাঝে মধ্যে, বার্ধক্যজনিত দুর্বলতা হতে পারে। পটভূমি তার পুরোই জানা আছে। এই বিশৃঙ্খলা সব কিছুর মূলে বিএনপির অসহযোগিতা সরকারকে। এবং সরকার যখন সংস্কার কমিশনগুলো করছিল, একের পর এক করেছিল, এবং সেগুলোকে সমন্বয় করবার জন্য জাতীয় ঐকমত্য কমিশন হয়েছিল, এই সব কিছুতে বিএনপির চাইতে বিরোধিতা আর বেশি কেউ করেনি। বিএনপি সরাসরি বলেছে যে বিএনপি ক্ষমতা চায়, তারা যদি সরকারে যায় তারা ক্ষমতাহীন সরকার হতে চান না, সরকার হিসেবে তারা খুব ক্ষমতাধর হতে চান, তারা আবার হাসিনা হয়ে উঠতে চান। কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলো, সেই কমিশনের সব সুপারিশগুলো এটাই চেয়েছে যে ভবিষ্যতে কেউ মনস্টার হয়ে উঠতে না পারে, চেকস অ্যান্ড ব্যালেন্স চেয়েছে। আর তারই ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছিল। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য 12 ফেব্রুয়ারি 2026, এক মাসের কম সময়ের মধ্যে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং একই দিনে গণভোট। তো এখন কি কি বিষয় তিনি আলাপ করছিলেন গতকাল? প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, অস্ত্র উদ্ধার হয়নি সরকারের ব্যর্থতা। কথা বলেছেন ভারতের সঙ্গে পানি চুক্তি নিয়ে, তিস্তা, পদ্মা সহ অন্যান্য নদীর পানির বিষয়ে ফয়সালা করা হবে,
বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে অ্যামিকেবলি খুব সুন্দরভাবে এনগেজমেন্টের মাধ্যমে তারা সেই সমাধান করবেন। ভবিষ্যতে বলে দেবে সেটি কতটুকু সম্ভব। আচ্ছা, তো তাকে প্রশ্ন করা হয়েছিল গণভোট নিয়ে। তো তিনি বলেছেন বিএনপি গণভোটকে প্রমোট করবার কাজ না বিএনপির, জনগণ ভোট দেবে হ্যাঁ বা না। আমরা জানি বিএনপি গণভোটকে প্রমোট করবে না, করবার কোনো কারণও নেই। ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় বলা শুরু করেছেন গণভোটে না ভোট দিতে হবে, কারণ না ভোট না দিলে আওয়ামী লীগের মৃত্যু হবে, হাসিনা ফিরতে পারবেন না। সো তারা হাসিনাকে ফেরাতে চাইছেন, আওয়ামী লীগকে তারা পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন। তো সেই জন্য তারা না ভোট প্রমোট করছেন। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকই বলেছেন যে বিএনপি না গণভোটকে প্রমোট করে না, এটি জনগণের কাজ, জনগণ যাকে খুশি ভোট দেবে। বিএনপি যখন সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কাজ করছিল ঐকমত্য কমিশন, তখনও বলছিল যে এইটি আমাদের কাজ না, সংস্কার আমাদের কাজ না, কমিশন আমাদের কাজ না। বিএনপি বরাবরই এটি ক্লিয়ার করেছে। সো আমরা মোটামুটি পরিষ্কার আছি বিএনপির মনোভাবে এই বিষয়ে কী আছে। তো বিএনপি আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিনয়ী মানুষ, যেমনটি আগে উল্লেখ করেছিলাম, তিনি এতটাই বিনয়ী যে বিনয়ে অবনত একেবারে। বিশেষ করে জনাব তারেক রহমানের নাম যখন আসে, বিনয়ে অবনত যাকে আমরা বলি, তো তিনি কখনো মাননীয় ছাড়া কথা বলেন না। মাননীয় আমাদের তারেক রহমান, তো তিনি বোধহয় জানেন না তারেক রহমান কিন্তু মাননীয় শব্দটি ব্যবহার করা হোক তার নামে তিনি চাচ্ছেন না। সম্প্রতি তারেক রহমান বলেছেন, তাকে অ্যাড্রেস করা হয়েছিল যখন শেরাটন হোটেলে, মাননীয় চেয়ারপারসন বা চেয়ারম্যান বিএনপি, তিনি বলেছিলেন মাননীয় শব্দ তার নামের সঙ্গে যোগ করা যাবে না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু বিনয়ী মানুষ এবং বিনয় অবনত, তিনি মাননীয় বলে তাকে সম্বোধন করবেন নাকি করবেন না তিনিই জানেন। আচ্ছা, এখানে তারেক রহমান কেন আসলো, তারেক রহমানকে কেন নিয়ে আসলাম? ফখরুল ইসলাম আলমগীর নিয়ে কথা হচ্ছিল। তো যখনই আমরা দেখেছি সংস্কার নিয়ে কথা হয়েছে, তখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি কথাই বলতেন, আমাদের মাননীয় তারেক রহমান সাহেবের প্রণীত, আমাদের বিএনপি প্রণীত 31 দফা, আমাদের 31 দফা আছে, আমাদের আর কোনো সংস্কার চাই না। এই 31 দফা নামক বেদ বাক্য, ম্যাগনা কার্টার কথা তিনি বারবারই বলতেন। অর্থাৎ তা থেকে পরিষ্কার হতো যে এই সরকার যা যা করছে, জুলাই সনদ তৈরি করা, জুলাই ঘোষণাপত্র, এইসবের প্রতি বিএনপির কোনো আগ্রহ নেই এবং আগ্রহ তারা দেখায়নি। প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে নানাভাবে। পরিষ্কার ছিল বিষয়টি। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামায়াত ইসলাম সহ অন্যান্য দলগুলো সরকারকে সমর্থন করেছে। সংস্কার প্রস্তাবে তাদের ভূমিকা ছিল ইতিবাচক, বিপরীতে বিএনপির ভূমিকা ছিল নেতিবাচক, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো। তো এই ছিল অবস্থা, 31 দফা। আচ্ছা, তো এখন তিনি সেই কালকের মত বিনিময় সভায় একটি গুরুত্বপূর্ণ কথাও বলতে ছাড়েননি। সেটি হলো সাংবাদিকদের তিনি বলেছেন, আপনারা দয়া করে আমাদের 31 দফা পড়বেন, ভালো করে পড়বেন। 31 দফায় সব কিছু আছে। 31 দফা থাকলে আর কোনো সনদের প্রয়োজন নেই। দিস ইজ দ্য ক্যাচ, প্রিয় দর্শক। 31 দফা আছে, আর কোনো সনদের প্রয়োজন নেই। তো সারা বছর বা গত 17 মাস ধরে বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম যা বলছিলেন, কালকে আবার তিনি সামারাইজ করলেন সেই সব কথা। 31 দফা আছে, তাই অন্য কোনো সনদের প্রয়োজন নেই। এই কথা তিনি সুস্পষ্টভাবে কালকে ঠাকুরগাঁয়ের বাসায় বলেছেন, অন রেকর্ড। তো তার মানে প্রিয় দর্শক, বোঝা গেল বিএনপির নেতারা এখানে সেখানে যখন গণভোটে নাকে প্রমোট করবার চেষ্টা করছেন, সব কিছু কোত্থেকে আসে, সিদ্ধান্ত কোত্থেকে আসে, বিএনপি কেন্দ্রীয়ভাবে কি চায়, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেল। তাই এটি অত্যন্ত পরিষ্কার যে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের দিনে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে না, তারা না ভোট দেবে। আর আমাদের হ্যাঁ ভোট চাই। কেন চাই? কারণ জুলাই সনদের বাস্তবায়ন চাই। আমরা প্রকৃত অক্ষে জুলাই অভ্যুত্থানকে ধারণ করি। বাংলাদেশের লাখো কোটি মানুষ জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন। তাই আমাদের কোনো বিকল্প নেই, আমাদের হ্যাঁ ভোটই লাগবে। প্রিয় দর্শক, মতামতে জানাতে ভুলবেন না আপনারা এই বিষয়ে কী ভাবছেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য কীভাবে দেখছেন, বিএনপির ভূমিকা সম্পর্কে কী ভাবছেন এবং আমরা কী ভাবছি। আমাদের জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্যে, আর কোনো মনস্টার তৈরি না করবার জন্যে, এই সবগুলো পারপাস সার্ভ করবার জন্যে একটাই রাস্তা আছে আমাদের। জুলাই সনদকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং এটি করতে হলে গণভোটে হ্যাঁ বলা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে। ভালো থাকবেন।